গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া CNA টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেছেন। দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে বলেও জানান তিনি। নির্বাচনের পরে সরকারের থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়ে দেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনূস। পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে পাশাপাশি জানান, ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সারুলিয়া এলাকার 7টি পাথরের আড়তে অভিযান চালিয়ে আনুমানিক 40,000 ঘনফুট মূল্যবান পাথর জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব। 11 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি চালিয়ে রাত 8টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় 7টি আড়তে ট্রাকে বোঝায় সাদা পাথর বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল। উদ্ধারকৃত পাথরের মধ্যে আস্ত ও মেশিনে ক্রাশ করা পাথর রয়েছে। তিনি আরো বলেন, অভিযানের সময় আড়তের লোকজন পালিয়ে যায়। মালিক পক্ষের তালিকা তৈরি করে পরিবেশ অধিদপ্তরের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি, এরকম 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। সো আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনো পাইনি। বাট এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমরা আমাদের ইসে আছে, আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং জেলা প্রশাসনও আছে, তারা যে ব্যবস্থা নিবে সেইটার প্রেক্ষিতে আমরাও পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে 13টি তাজা ককটেল, 25টি আধা প্রস্তুতকৃত ককটেল, 400 গ্রাম গান পাউডার বিস্ফোরক, 2টি সামুরাই তালোয়ার, 12টি হকি স্টিক, 29টি হেলমেট, 2টি ড্রাগন লাইট, 11 কেজি গাঁজা, 12 প্যাকেট হেরোইন, নগদ 1,13,00,000 টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদক মামলা সহ সর্বমোট 38টি মামলা রয়েছে। এই বছরের শুরুর দিকে বুনিয়া সোহেল গ্রেফতার হয়েছিলেন, কিন্তু 6 মাস কারাবাসের পর সম্প্রতি জামিনে বের হয়ে আসেন। এর পরপরই বুনিয়া সোহেল আবার ঢাকায় বিভিন্ন স্থানে অপরাধ কার্যক্রম শুরু করেন। টানা বৈরী আবহাওয়া, বৃষ্টি আর জলাবদ্ধতায় বরিশালের ব্যস্ততম সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। একে তো 2 লেনের সরু ঢাকা বরিশাল মহাসড়ক, তার উপর নিষিদ্ধ 3 হুইলারের জটলা, মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে খানাখন্দ। ফলে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তাই এই মহাসড়কে 6 লেনের দাবিতে রাজপথে বরিশালবাসী। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে নিরবিচ্ছিন্ন সড়কে সংযুক্ত 21টি জেলা। সড়ক পথের আমূল পরিবর্তনে যোগাযোগে উন্মোচন হয়েছে নতুন দিগন্ত, কিন্তু এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো আঞ্চলিক মহাসড়কে নামতেই যেন হোঁচট খাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে ঢাকা বরিশাল কুয়াকাটার মহাসড়কটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বরিশাল ইসলাদি, জয়শ্রী, গৌরনদী, ভোরঘাটা থেকে মাদারীপুর হয়ে ভাঙা পর্যন্ত সড়কের মাঝে বড় গর্ত। অবৈধভাবে যদি দখল করে রাখে আলফা 3 হুইলার যারা আছে, গভর্নমেন্ট যেটা করার চলার নিয়ম নাই যেটা বলছে, এখন আমরা গভর্নমেন্টের রেভিনিউ দেই,
কিন্তু আমরা গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি না। আমাদের এই রাস্তাটা কমপ্লিট করে দেখ, রাস্তাটা কাজ করে দেখ, আমাদের এতটুকু। 2 লেনের সরু সড়ক আর মহাসড়কের আতঙ্ক, অবৈধ 3 হুইলার অটোরিকশা বাড়িয়ে দেয় দুর্ঘটনার বাড়তি ঝুঁকি। বেশ কিছু রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এই বর্ষার মধ্যে, যে গাড়ি নামিয়ে গেছে রাস্তার বাইরে। দীর্ঘ 97 কিলোমিটার সড়কই যেন চালক এবং যাত্রীদের জন্য এক আতঙ্ক। যে খারাপ অবস্থা, তাতে আমরা সাধারণ জনগণ বা সাধারণ যাত্রীরা চলাফেরায় খুব কষ্ট হচ্ছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে আর কোনো রাস্তার সংস্কার হয়নি। ভাঙা সড়ক মেরামত আর 6 লেনের নতুন মহাসড়কের দাবি তুলছেন এই রাজনীতিবিদ। 6 লেন কুয়াকাটা পর্যন্ত সড়ক, এইটার ব্যাপারে বরিশাল বিভাগীয় মিটিংয়ে, সমিতির মিটিংয়ে আলোচনা হয়েছে, জেলার মিটিংয়ে আলোচনা হয়েছে। এগুলোকে এই বিভাগীয় উন্নয়ন পরিষদের সাথে সমন্বয় করতে হবে। বর্ষা মৌসুমে বিটুমিন দেয়া যাচ্ছে না, তবে জনগণের ভোগান্তি লাঘবে কাজ করা হচ্ছে বলছে সড়ক বিভাগ। সাময়িকভাবে আমরা এখানে ব্যাস বালু ফেলিয়ে, ইট ফেলিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ যদি বর্ষাকালটা শেষ হয়ে গেলে আমরা এখানে পার্মানেন্ট ট্রিটমেন্টে যাব। একদিকে 2 লেনের সড়ক, তার উপরে খানাখন্দে ভরা, এতে নষ্ট হচ্ছে পরিবহন, ঘটছে দুর্ঘটনা আর বাড়ছে মৃত্যুর মিছিল। তাই সড়ক বিভাগ দ্রুত নিবে এর ব্যবস্থা, এ প্রত্যাশাই সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রাস্তা সংস্কার না হওয়া ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে অসহনীয় পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন কুষ্টিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমছে হাঁটু সমান পানি, ফলে পথচারী ও যানবাহনের চালকদের প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। পৌর কর্তৃপক্ষ বলছে এলাকাটি পৌরসভার বর্ধিত অংশ, শিগগিরই রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। প্রতিনিধি আব্দুল বাচ্চুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। কুষ্টিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রায় 50,000 মানুষের বসবাস। রাস্তা না থাকায় এভাবেই প্রতিদিন ভাঙা রাস্তা আর নোংরা পানির সঙ্গে যুদ্ধ করে চলাচল করতে হচ্ছে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ড্রেন না থাকায় নোংরা পানি রাস্তায় জমে সৃষ্টি হয় দুর্গন্ধ, সঙ্গে যুক্ত হয়েছে মরণ ব্যাধি মশা। 16 নম্বর ওয়ার্ডে তো আমরা পৌরসভার কোনো ছোঁয়াই পাইনি, রাস্তার কোনো সংস্কার নাই, গাইরো গর্ত পড়ে রয়েছে। 4 বছরই গেল যে রাস্তার কোনো সংস্কার কোনো ইয়ে নাই, ওরা বলে যে ফান্ড নাই। এই রাস্তা দিয়ে যাওয়া লাগে, আমাদের ওই দিককার রাস্তায় পুরো পানি হয়ে যায়, স্কুলে যেতে অসুবিধা হয়, কোনোদিন তো স্কুলে যাওয়াই হয় না। বৃষ্টি কাদা আসলে মেলা পানি হয়, পানি হয়ে আমরা হাঁটতে পারি না, পিছলে খা পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার অনুরোধের পরেও পৌরসভা কর্তৃপক্ষ রাস্তা ও ড্রেন নির্মাণে নেয়নি কোনো উদ্যোগ। আমরা চাচ্ছি যত দ্রুত পারেন আমাদের এই রাস্তাটা ভালো করে দেওয়ার জন্য। একটা ডেলিভারি রুগী যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদের অনেক কষ্ট। একটা রিক্সায় যদি আমরা ডাকি আসবে না, কেন বলে ওই ভাঙা রাস্তায় যাওয়া যাবে না। আমাদের খুব অসুবিধা হচ্ছে যাওয়া আসা, ছেলে মেয়ে স্কুলে যাওয়া কষ্ট, মানুষের নামাজ পড়তে যাওয়া কষ্ট। এদিকে পৌর কর্তৃপক্ষের দাবি রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুত কাজ শুরু হবে। অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে, যেটা আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নিচ্ছি, বাজেটের আওতায়, আবার মিনিস্ট্রি থেকে আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের মাধ্যমে আমাদের বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে যে সমস্ত এরিয়ায় এখন পর্যন্ত সেবাসমূহ পৌঁছে নেয়, এগুলো সেবার আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। পৌরবাসীর দাবি জনদুর্ভোগ লাঘবে আশার বাণী নয়, নাগরিক সেবা প্রাপ্তিতে পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। শিমুল খান, মাই টিভি, নিউজ ডেস্ক। দখলে বিপন্ন হবার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর কেআইর ঐতিহ্যবাহী জিয়াখাল অবৈধ দখলে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা। অনেক স্থানে বাঁধ দিয়ে পানি আটকে দেয়ায় হুমকির মুখে হাজারো কৃষি জমি। বর্ষায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে প্লাবিত হয়ে আশেপাশের এলাকা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে নোটিশ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের বিরুদ্ধে কসবা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতাক আলী। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর কেআইর এবং খাড়ারা এলাকার মধ্য দিয়ে বহমান জিয়া খালটি। এটি মিশেছে কুমিল্লা সিলেট মহাসড়কের সিএনবি খাল এবং কুটি চৌমনি হয়ে বিজনা ও বুড়ি নদীতে। ঐতিহ্যবাহী জিয়া খাল এখন শুধু পানি নিষ্কাশনের পথ নয়, এটি শত শত একর জমির সেচ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাধ্যম।
বর্তমানে হুমকির মুখে কসবার এই জিয়া খাল। বর্ষায় পানি জমে প্লাবিত হাজারো কৃষি জমি। খাল দখলের কারণে কেবল কৃষি নয়, স্থানীয় পরিবেশও হুমকির মুখে পড়েছে। ফসল করা খুব কষ্ট হয়, 2-3 মাইর গেলে আবার লাগান লাগে। ভরাট করে আমাদেরকে বিরাট ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। বর্ষায় বাঁধ দিয়ে পানি আটকে দেওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে প্লাবিত হয় আশেপাশের এলাকা। খাল উন্মুক্ত না করলে ভবিষ্যতে বড় বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এই খালগুলোকে ভরাট করে জনদুর্ভোগ তৈরি করেছে। কিছু লোক এই খালগুলারে ভরাট করে বাড়ি এবং পুকুর করছে, তার কারণে এখানে 300 একর জমিতে মানে পুরাই কোনো ধান করা যায় না। এই সিজন আসলে মানে পুরাই পানিতে, বৃষ্টির পানিতে পুরাই পানি তলায় যায়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বারবার নোটিশ দিলেও কার্যকর ব্যবস্থা নেয়নি বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যারা দখল করে রেখেছে তাদেরকে আমরা মৌখিক নির্দেশনা দিই এবং একই সাথে তাদেরকে নোটিশ দেওয়ার কার্যক্রম আমাদের চলমান রয়েছে। আশা করছি খুব দ্রুতই আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ দখলদারদের আমরা উচ্ছেদ করতে সক্ষম হব। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত এই খাল উদ্ধার করে পানি চলাচলের পথ সচল করার দাবি স্থানীয়দের। মিফতাক আলী, মাই টিভি। মুসলিম বিশ্বের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যদি কোনো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এসে থাকেন তবে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বৃহস্পতিবার লাকসামে পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির 3টি ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই। সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সহ অনেকে। মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উলাইল ইউনিয়ন পরিষদ চত্বরে উলাইল ইউনিয়ন বিএনপির ৭, ৮, ৯ এবং ওয়ার্ড বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রচারণা ও পথসভায় মোহাম্মদ আক্কাস মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কবির, শিবালা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু সহ সাধারণ মানুষ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেন, বিএনপি চাঁদাবাজের দল, চাঁদার জন্য খুন করছে, চাঁদা না দেয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে, তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয়। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয়, ক্ষমতায় গেলে কি হবে? বৃহস্পতিবার নেত্রকোনা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন। সারা দেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারা দেশে খুন, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশ হয়। যারা ক্ষমতা আসে নাই তাদের অবস্থা দেখেছেন, প্রতিদিন খবর দেখেছেন, প্রতিদিন দেখতেছেন টর্চার সেল গঠন করছে ছাত্রদল। টর্চার সেলে মানুষকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। আজকে ছাত্রদলকে খুন করছে, আজকে ছাত্র দলের মাধ্যমে যুবদল খুন হচ্ছে, আজকে বিএনপিকে হত্যা করছে, আজকে পাথর দিয়ে টাকিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে, আজকে ইট দিয়ে টাকিয়ে মানুষকে ঠাট্টা করা হচ্ছে। না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আসুন, কোন দল নয়, কোন ব্যক্তি নয়, যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত জীবন দিবেন, রক্ত দিবেন, কিন্তু শান্তি পাবেন না। চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে পীর সাহেব
চরমোদায় মাওলানা সৈয়দ ফজলুল করিমের জীবনকর্ম ও রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চরকলমি ইউনিয়ন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আলামিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ফয়সাল আহমেদ, ইলিয়াস হাসান, মাওলানা সালাউদ্দিন আইয়ুবী, মাওলানা মিজানুর রহমান হাজারি ও মোহাম্মদ আমজাদ হোসেন মুন্সি। এ সময় চরকলমি ইউনিয়ন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যদি বাস্তবায়ন হয় তাহলে ইসলামপন্থীরা সিলেটে সাদা পাথর লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ। বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, সাদা পাথর সহ সিলেটের পর্যটন কেন্দ্র রক্ষায় মহা পরিকল্পনা নেওয়া হয়েছে। গত রাত থেকে যৌথ বাহিনীর অভিযানে সাদা পাথরে 130 ট্রাক সহ 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সাদা পাথরের পর্যটক বান্ধব পরিবেশ ভ্রমণে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসক। এখন পর্যন্ত যে পরিমাণ যদি বলতে হয় তাহলে গতকাল সন্ধ্যার সময় 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যেটা পর্যায়ক্রমে এখানে আনা হচ্ছে। একই সাথে হচ্ছে আমরা ওই আমাদের চেকপোস্টের মাধ্যমে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি, সেগুলা নিয়ে আসা হচ্ছে। এটা পরিমাপ করা হয়নি, এখানে আনা হচ্ছে, এটা এখানে প্রতিস্থাপন করা হবে। যে এই যে কার্যক্রমটা আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা দীর্ঘ সময় থেকে এটা করে আসছি। এটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা করে আসছি। বিগত সময়ে আমরা চেকপোস্ট স্থাপন সহ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছিলাম, এগুলো ফলপ্রসূ নিয়ে হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের এখনের যে উদ্যোগ সেটাও ফলপ্রসূ হবে। চাঁদপুরের মেঘনা নদীর দোকানঘর এলাকায় 18,500 বস্তা সিমেন্ট সহ একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় ওই জাহাজে থাকা 8 জন নাবিক স্থানীয় জেলেদের সহায়তায় প্রাণে রক্ষা পায়। বৃহস্পতিবার চাঁদতারা 8 জাহাজের মাস্টার মামুন শেখ জানান, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে কারখানা থেকে সিমেন্ট নিয়ে যশোর যাওয়ার পথে রাতে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় নোঙর করে রাখে। পরে যশোরের উদ্দেশ্যে রওনা করলে মেঘনা তীব্র স্রোতে পাশের জাহাজের সাথে ধাক্কা খেয়ে বাম কাত হয়ে তাদের জাহাজটি মালামাল সহ ডুবে যায়। এ সময় তাদের জাহাজে থাকা 8 জন নাবিককে স্থানীয় জেলেরা উদ্ধার করে। চাঁদপুর নৌ থানার এসআই বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের পক্ষ থেকে নৌ থানায় কোনো অভিযোগ আসেনি, তবে বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ এই বিষয়ে উদ্ধার অভিযান চালাবে। দিনাজপুরের পার্বতীপুরে 2025 সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কলেজ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুচাইপট্রি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় কুচাইপট্রি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবুল কালাম মৃধার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, গোসাইহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল রাড়ি, ইউনিয়ন যুবদল নেতা মিলন লখরিয়া সহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন নেতাকর্মী।